নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের 32তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। বালিকা বধূটিকে কোন স্কুলে পাঠানো হবে তাই নিয়ে সরলা ও বিবির মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। সরলা পড়ে বেথুন স্কুলে, বিবি পড়ে লোরেটো হাউজে। দুজনেরই ধারণা যার যার নিজের স্কুলটি বেশি ভালো। বেথুন স্কুল বাঙালি পাড়ায় বাংলা মাধ্যম, আর লোরেটো হাউজ সাহেব পাড়ার ইংরেজি স্কুল। সেখানে বাঙালি ছাত্রীর তুলনায় ফিরিঙ্গি ছাত্রী বেশি। বেথুনের অনেক ছাত্রী এখন সমাজের নামকরা মহিলা। এই তো গত বছরই বেথুনের একটি ছাত্রীকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। প্রবেশিকা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে অবলা দাস নামে মেয়েটি ঠিক করেছিল ডাক্তারি পড়বে, কিন্তু কলকাতার মেডিকেল কলেজে ছাত্রীদের নেওয়া হয় না। কিন্তু অবলার দাবি কেন সে ডাক্তারি পড়তে পারবে না। শেষ পর্যন্ত তাকে পাঠিয়ে দেওয়া হলো মাদ্রাজের মেডিকেল কলেজে। অবলার জেদ দেখে বাংলার সরকার তার জন্য 20 টাকা মাসিক বৃত্তিরও অনুমোদন করেছে। দেশের কোথায় কি আন্দোলন হয়, বেথুন কলেজে তার প্রভাব পড়ে। ইলবার্ট বিলের সময় যখন সাহেবরা এদেশীয় মানুষদের বিদ্যে বুদ্ধি নিয়ে যা তা প্রচার করতে লাগলো, তখন কামিনী সেন নামে একটি তেজস্বিনী ছাত্রীর নেতৃত্বে বেথুনের মেয়েরা বিক্ষোভ জানিয়েছিল। সুরেন বাড়ুজ্যের যেদিন জেল হলো, সেদিন বেথুনের সব ছাত্রী হাতে কালো ফিতে বেঁধে এসেছিল স্কুলে। লোরেটো হাউজে এসব কিছুই হয় না। সেখানে স্বদেশী আনা নিষিদ্ধ। প্রভু যিশুর জয়গান করে নিয়মিত প্রার্থনা করতে হয়। ছাত্রীরা ভালো ইংরেজি শেখে, বিলিতি আদব কায়দাও রপ্ত হয়। পাস করার পর তারা বড় বড় সিভিলিয়ান বা ব্যারিস্টারের পত্নী হিসেবে বেশ মানিয়ে যায়। বিবির বয়স এখন 10 বছর, সরলার 11 বছর। এই মামাতো পিস্তুত দুই বোনের মধ্যে যেমন বেশ ভাব, তেমন মাঝে মাঝে তর্কও হয় খুব। এই বয়সেই সরলার মনে ইংরেজ শাসন সম্পর্কে রাগ রাগ ভাব এসেছে। প্রায়ই সে আবৃত্তি করে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। নতুন বউ ওদেরই বয়সী, কিন্তু এই পরিবারের নিয়ম অনুযায়ী তাকে কাকিমা বা মামি বলতে হবে। এক এক সময় বিবি আর সরলা তার কাছে ছুটে গিয়ে দুজনে 2 হাত ধরে বলে, তুমি কার স্কুলে ভর্তি হবে বলো, আমারটা ভালো নয়। নতুন বউয়ের আড়ষ্টতা এখনও কাটেনি, এমনকি তার বিবাহ উত্তর নাম যে মৃণালিনী তাও মনে থাকে না। এখনও যেন সে যশোরের গ্রাম্য মেয়ে ভবতারিণী। এত বড় একটা প্রাসাদ, এত মানুষজন, এত দাসদাসী, তার মধ্যে তার দিশেহারা অবস্থা, ঠিক যেন রূপকথার মতন। কুঁড়েঘর থেকে সে রাজবাড়ির বধূ হয়ে চলে এসেছে। রাজপুত্রেরই মতন রূপবান তার স্বামী,
তবু তার সঙ্গে এখনো ভালো করে ভাবই হলো না। হেমেন্দ্রনাথের স্ত্রী নিপময়ীর কাছে তার থাকার ব্যবস্থা হয়েছে। নিপময়ী তাকে এ বাড়ির রীতিনীতি শেখাচ্ছেন। বিয়ের দিনের পরেও কয়েকদিন উৎসবের রেশ থাকার কথা, কিন্তু বাড়িতে এখন শোকের ছায়া। রবির বিবাহের রাত্রেই শিলাইদহে তার বড় জামাইবাবু সারদা প্রসাদ গাঙ্গুলির হঠাৎ হৃদরোগে মৃত্যু হয়। বড় দিদি সৌদামিনী রবির প্রায় মায়ের মতন। তিনি এই সংসারের কর্ত্রী। তিনি আবার এই সময়টায় ছিলেন সত্যেন্দ্রনাথের কাছে। খবর পেয়ে তিনি দিন আগে পৌঁছেছেন। মূর্ছা যাচ্ছেন ঘন ঘন। বাড়িতে সবাই এখন ফিস ফিস করে কথা বলে। একমাত্র বাচ্চারাই এ নিয়ম মানে না। রবির স্ত্রী কোথায় শিক্ষা গ্রহণ করবে তাই নিয়ে বিবি সরলার তর্কের তো কোনো মূল্যই নেই। আসল সিদ্ধান্ত নেবেন জ্ঞানদানন্দিনী। তিনি নিয়েও ফেলেছেন। এবারে তাদের জন্য সার্কুলার রোডে আরও বড় একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। মৃণালিনী সেখানেই তার কাছে থাকবে। সে বাড়ি থেকে লোরেটো হাউস খুব বেশি দূরে নয়। বিবির সঙ্গেই যেতে পারবে এক গাড়িতে। শাড়ি টাড়ি পরলে চলবে না। উত্তম বিলিতি কাপড় কিনে স্কার্ট বানাতে হতে লাগলো। তার জন্য এই স্কার্ট বানানো হলো। এ ব্যবস্থা অনেকেরই মনোপুত হলো না। কাদম্বরীর বড় স্বাদ ছিল রবির স্ত্রী তার সঙ্গিনী হবে। তিনি তার মনের মতন করে মেয়েটিকে গড়ে তুলবেন। রবির জন্য আলাদা একটি মহল নির্দিষ্ট হয়েছে। সাজানো গোছানো হয়েছে বেশ সুন্দরভাবে। নতুন বউ সেখানে না থেকে অন্য বাড়িতে চলে যাবে কেন? বেথুন স্কুলে এ বাড়ির আরও 3টি মেয়ে পড়তে যায়। এখান থেকে ওই স্কুলে পাঠানোর তো কোনো অসুবিধে ছিল না। জ্ঞানদানন্দিনীর নিজের ছেলে মেয়ে আছে। কাদম্বরীর যে আর কেউ নেই। রবির বউকেও কেড়ে নেবেন জ্ঞানদানন্দিনী। বাড়ি ভর্তি মানুষ এখন গম গম করছে। রবির সঙ্গে নিভৃতে কথা বলার সুযোগ নেই। অন্যদের সামনেই কাদম্বরী রবিকে সহজভাবে জিজ্ঞেস করলেন, রবি, ছোট বউকে বেথুনে পড়ালেই ভালো হতো না? তুমি বাংলার কবি, তোমার বউ যাবে ইংরেজি স্কুলে? রবি বিব্রতভাবে বললেন, মেজ বৌঠান যে ঠিক করলেন। নিপময়ীও সেখানে উপস্থিত। তিনি বললেন, ও রবি, তোর বউ যে একটি অক্ষরও ইংরেজি জানে না। আমি কথা বলে দেখেছি তো। প্রাইমারি স্কুলে বাংলা একটু আধটু শিখেছে বটে, ইংরেজির অক্ষর জ্ঞানও নেই। ও লোরেটোর ফিরিঙ্গি মেয়েদের সঙ্গে বসে পড়াশুনো করতে পারবে? এক্ষুনি স্কুলে পাঠাবারই বা দরকার কি? আমাদের কাছেই থাক না, আমরাই প্রথমটা শিখিয়ে পড়িয়ে দেব। রবি বলল, তোমরা একটু মেজ বৌঠানকে বুঝিয়ে বলো না এ কথা। নিপময়ী ঝংকার দিয়ে বলে উঠলেন, তোর বউয়ের ব্যাপারে আমরা বলতে যাব কেন রে? তুই নিজে বলতে পারিস না? রবির মুখ দেখেই বোঝা গেল জ্ঞানদানন্দিনীর কাছে এরকম প্রস্তাব তোলার সাহস
সে সঞ্চয় করতে পারবে না। কাদম্বরী নিঃশব্দে একটা ছায়ার মতন সরে গেলেন সেখান থেকে। বেথুন স্কুল বাংলার গর্ব। কত বিরোধিতা অগ্রাহ্য করে এদেশের মেয়েদের শিক্ষার জন্য এর প্রতিষ্ঠা হয়েছিল। বিদ্যাসাগর মশাই এর সঙ্গে যুক্ত ছিলেন। স্বয়ং দেবেন্দ্রনাথ তার এক কন্যাকে এখানে ভর্তি করে দিয়ে এসেছিলেন। সেই দেবেন্দ্রনাথও এখন জ্ঞানদানন্দিনীর ব্যবস্থাপনাকে অগ্রাহ্য করেন না। রবির বিয়ের সময় তিনি আসেননি, কিন্তু বড় জামাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি চলে এলেন শান্তিনিকেতন থেকে। সম্পত্তির বিলি ব্যবস্থা করতে হবে। কনিষ্ঠ পুত্রবধূর মুখ দেখলেন আনুষ্ঠানিকভাবে। বাড়িতে পৌঁছনো মাত্রই, কই রবির বউ কই, এরকম চাঞ্চল্য প্রকাশ করা তার স্বভাব নয়। পৌঁছবার দ্বিতীয় দিনে তিনি গোধূলির আলোয় নিজের ঘরের আরামকেদারায় বসে খবর পাঠালেন। রবি তার নবরা পত্নীকে সঙ্গে নিয়ে এসে বাবা মশাইকে প্রণাম করল। দেবেন্দ্রনাথ ভয় ও লজ্জায় জড়সড় বালিকাটির হাতে 4টি মোহর দিলেন। এই তার যৌতুক। পুত্রবধূর রূপ সম্পর্কে কোনো মন্তব্য করলেন না। হাত তুলে চক্ষু বুজে আশীর্বাদের একটি মন্ত্র পাঠ করলেন। তারপর রবিকে জিজ্ঞেস করলেন, বধূমাতার শিক্ষার কি ব্যবস্থা করেছ? রবি মৃদু কণ্ঠে বলল, মেজ বৌঠান ব্যবস্থা করেছেন। খ্রিস্টমাসের ছুটির পরে লোরেটো হাউজে ভর্তি করে দেওয়া হবে। দেবেন্দ্রনাথ কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করার পর বললেন, বেশ, সেই ভালো। তবে প্রথমেই কি অন্যান্য বালিকাদের সঙ্গে বসে পাঠ নিতে পারবে? ব্যবস্থা করো। কিছুদিন ওই বিদ্যালয়ে ছোট বধূমাতাকে যেন পৃথকভাবে শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকারা শুধু ওকেই পড়াবেন। এর জন্য যা খরচ লাগে খাজাঞ্চিখানা থেকে নেবে। আমি বলে দিয়ে যাচ্ছি। এর থেকে ভালো ব্যবস্থা আর হয় না। দেবেন্দ্রনাথ আজকাল আর জোড়াসাঁকোর বাড়িতে থাকতে চান না। একালের ছেলে মেয়েদের পোশাক আশাক, আচার ব্যবহার সব তার মনোপুত হয় না। আবার এটাও বোঝেন যে কঠিন নিষেধের গণ্ডি টেনে এত বড় পরিবারের সকলকে বেঁধে রাখা যাবে না। তাই তিনি দূরে চলে গিয়ে সংসার থেকে খানিকটা বিযুক্ত থাকেন। চুঁচড়োয় একটি বাড়ি ভাড়া নিয়ে 2 দিন পরেই আস্তানা নিলেন সেখানে। বাইরে থেকে যারা এসেছিল তারাও ক্রমে ফিরে যেতে লাগল। সত্যেন্দ্রনাথ সপরিবারে চলে গেলেন সার্কুলার রোডের অট্টালিকায়। সরলা তার মা বাবার সঙ্গে ফিরে গেল কাশিয়া বাগানের বাড়িতে। জ্ঞানদানন্দিনী শুধু নববধূকেই সঙ্গে নিলেন না, রবিকেও বললেন কিছুদিন তাদের সঙ্গে গিয়ে থাকতে। রবিও বাধ্য ছেলের মতন চলে গেল। অবিলম্বেই মৃণালিনীকে ভর্তি করে দেওয়া হলো লোরেটো হাউজে। সেখানে তাকে শুধু ইংরেজি শিক্ষাই নয়, পিয়ানো বাজনা ও পাশ্চাত্য সঙ্গীত শেখানোরও ব্যবস্থা হলো। বাড়িতে জ্ঞানদানন্দিনী প্রতি পদে পদে তাকে বোঝাতে লাগলেন
কিভাবে লোকজনের সামনে হাঁটতে হয়, কিভাবে দাঁত না দেখিয়ে হাসতে হয়, কিভাবে সুলুপ সুলুপ শব্দ না করে চা খেতে হয়। এত শিক্ষার চাপে বালিকাটির নিঃশ্বাস ফেলারও অবসর রইল না। রবির নতুন কবিতার বই বেরুবে, তার প্রুফ দেখা নিয়ে সেও ব্যস্ত। এই কাব্যটির নাম দিয়েছে সে ছবি ও গান। সাধারণত জ্ঞানদানন্দিনীর বাড়িতেই আড্ডার টানে সন্ধেবেলা অনেকে আসে। জ্যোতিরিন্দ্রনাথের তো প্রতিদিন একবার আসা চাই, কিন্তু সম্প্রতি আড্ডার কেন্দ্রটি স্থানান্তরিত হয়েছে অনেক দূরে, উল্টোডাঙায় স্বর্ণকুমারীর বাড়িতে। দেবেন্দ্রনাথের কন্যারা বিবাহের পর বাপের বাড়িতেই থাকে, তাদের স্বামীরা ঘর জামাই। এটাই ঠাকুরবাড়ির রেওয়াজ। একমাত্র ব্যতিক্রম স্বর্ণকুমারীর স্বামী জানকীনাথ ঘোষাল, নদিয়ার জয়রামপুরের জমিদার বংশের সন্তান। জানকীনাথ তেজস্বী পুরুষ। প্রথম যৌবনেই তিনি রামতনু লাহিড়ী ও যদুনাথ রায় প্রমুখের সংস্পর্শে এসে জাতিভেদ প্রথাকে অস্বীকার করে উপবীত ছিঁড়ে ফেলে দেন। তার বাবা এজন্য তাকে ত্যায্য পুত্র করেছিলেন। দেবেন্দ্রনাথ একবার কৃষ্ণনগরে গিয়ে এক সুদর্শন যুবাকে দেখে তার এক কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। তার কন্যা স্বর্ণকুমারীও অসাধারণ রূপসী। জানকীনাথ রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন যে তিনি জোড়াসাঁকোর বাড়িতে থাকবেন না এবং আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেবেন না। শ্বশুরবাড়ির অদূরে শিমলিপাড়ায় সংসার পেতেছিলেন জানকীনাথ। এর মধ্যে তার পিতার সঙ্গে সদ্ভাব হয়ে গিয়েছে। আবার তিনি জমিদার তনয়, কাঞ্চন কৌলিন্য অব্যাহত রইল। ধনী কন্যা স্বর্ণকুমারীকে কোনো অভাবের মধ্যে পড়তে হলো না। ওদের এক পুত্র 3 কন্যা। পরিণত বয়সে জানকীনাথ বিলেতে ব্যারিস্টারি পড়তে গেলেন। সেই সময় স্ত্রী পুত্র কন্যাদের রেখে গেলেন শ্বশুরবাড়িতে। তার কনিষ্ঠা কন্যাটি জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর খুব ন্যাওটা হয়ে ওঠে। সে সবসময় কাদম্বরীর কাছেই থাকত। নিঃসন্তান কাদম্বরীও তাকে বুকে আঁকড়ে ধরেছিলেন। কিন্তু একদিন 3 তলার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 6 বছরের বালিকাটি পা পিছলে পড়ে গেল। মাথায় গুরুতর আঘাত লাগায় সে অনেক চিকিৎসাতেও বাঁচল না। লন্ডনে জানকীনাথ তখন ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু শেষ পরীক্ষাটি তার দেওয়া হলো না। কন্যার মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি দেশে ফিরে এলেন। আবার যাবেন ভেবেছিলেন, কিন্তু তা আর হয়ে উঠল না। নানাবিধ সামাজিক কর্মে নেতৃত্ব দিতে জানকীনাথ কলকাতার এক বিশিষ্ট নাগরিক হিসেবে গণ্য হলেন। কাশিয়া বাগানে তার বাগান বাড়িটি একটি দর্শনীয় স্থান এবং বহু লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তির সমাগম হয় সেখানে। স্বর্ণকুমারী এক বিচিত্র রমণী। তার রূপ ও ব্যবহারে মহারানী মহারানী ভাব, ব্যক্তিত্বময়ী। তাছাড়া তার শিক্ষার গর্ব আছে, তিনি স্বশিক্ষিতা।
পিত্রালয়ে এবং স্বামীগৃহে এসেও তিনি যথেষ্ট পড়াশুনো করেছেন। বিজ্ঞানের প্রতিও তার আগ্রহ আছে। লেখনী ধারণ করেও তিনি খ্যাতি অর্জন করেছেন। ভারতী পত্রিকায় তার রচনা নিয়মিত প্রকাশিত হয়। স্বর্ণকুমারীর ধারণা, লেখক লেখিকাদের সংসারের প্রতি মনোযোগ দেওয়া মানায় না। চাল ডাল তেলের হিসেব রাখেন না তিনি, রান্নাঘরের খবর জানেন না। কয়েকটি পুত্রকন্যার জন্ম দিয়েছেন বটে, কিন্তু তাদের নিয়ে আদিক্ষেতা করার পক্ষপাতী তিনি নন। প্রতিটি সন্তানের জন্য একজন করে পরিচারক বা পরিচারিকা নিযুক্ত আছে। তারাই সর্বক্ষণ ছেলে মেয়েদের উপর নজর রাখে। অন্য জননীদের মতন সময়ে সময়ে ছেলে মেয়েদের কাছে ডাকা, তাদের গায়ে হাত বুলোনো, চুমো খেয়ে আদর করা, ওসব স্বর্ণকুমারীর ধাতে নেই। ছেলে মেয়েদের সঙ্গে প্রতিদিন তার দেখাও হয় না। একবার তার তৃতীয়া কন্যা সরলা যখন বেশ ছোট, ছাদের মার্বেল সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গিয়েছিল একতলায়। মুখের দুটো দাঁত ভেঙে রক্তারক্তি কাণ্ড। সারা বাড়িতে হইচই। সরলার নিজস্ব দাসীটি কেঁদে কেটে বলতে লাগলো, তার কোনো দোষ নেই। ওপরতলার এক ঘরে বসে তখন সাহিত্য রচনা করছিলেন স্বর্ণকুমারী। তিনি একটুক্ষণ কান পেতে শুনলেন ও কোলাহলের কারণটা বুঝলেন, তবু নিচে নেমে মেয়েকে দেখতে গেলেন না। সাহিত্য রচনা এক প্রকার সাধনা। যখন তখন মনঃসংযোগ নষ্ট করলে এ সাধনায় ফল পাওয়া যায় না। মেয়ে আহত হয়েছে, তাতে কি হয়েছে? সে এমন বড় ব্যাপার কি? তাকে দেখার জন্য এক গাদা কর্মচারী রয়েছে। যদি চিকিৎসার দরকার হয় তার ব্যবস্থা করবেন বাড়ির পুরুষ মানুষরা, তার স্বামী। কাশিয়া বাগানের এই বাগান বাড়িটি বিশাল, দেওয়াল দিয়ে ঘেরা, প্রায় 5 বিঘের চৌহদ্দি। গৃহটির সামনে পিছনে উদ্যান, তার এক পাশে একটি মিষ্টি জলের পুকুর। এই পুকুরটি এমনই বিখ্যাত যে পাড়া প্রতিবেশীরা এখান থেকে কলসি ভরে খাবার জল নিয়ে যায়। জানকীনাথ তাতে আপত্তি করেন না। কাছেই উল্টোডাঙার খাল, পূর্ববঙ্গ থেকে চাল নিয়ে বড় বড় নৌকো এখানে এসে ভেড়ে। একটা ছোটোখাটো গঞ্জের পরিবেশ। এ বাড়িতে প্রতি অপরাহ্নেই আত্মীয় বন্ধুর সমাগম হয়। সাহিত্য আলোচনা চলে। স্বর্ণকুমারী নিজের নতুন রচনা পাঠ করে শোনেন। এরকম পরিবেশে তিনি পছন্দ করেন। তার 2 ভাই জ্যোতি ও রবির মতন সাহিত্য জগতে তার অগ্রগমন অব্যাহত। রবি বিয়ের কিছুদিন পরই কাশিয়াবাগানের এ বাড়িতে আরেকটি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। ঘোষাল পরিবারের জ্যেষ্ঠা কন্যা হিরণময়ীর বিবাহ। পাত্রটি পূর্ব পরিচিত। হিরণময়ীর পিসেমশাইয়ের ভাই ফণিভূষণ মুখুজ্জে এ বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত। দুজনেই পরস্পরকে পছন্দ করেছে। পাত্রটিও উচ্চশিক্ষিত।
সাধারণ সংসারী কন্যার মায়েদের মতন বিয়ের সময় কি কি শাড়ি কেনা হবে, কত সেট গয়না আসবে, কিংবা নিমন্ত্রিতদের তালিকা কতটা দীর্ঘ হবে, এ নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না স্বর্ণকুমারী। ওসব তো ঠিকই হয়ে যাবে। বিয়ের উৎসবটা কিভাবে অভিনয় করা যাবে তা নিয়েই তার প্রধান চিন্তা। সে রাতে একটা নাটকের অভিনয় করলে কেমন হয়? তার এই প্রস্তাবে অনেকেই সম্মতি জানালো। তবে বেশি দিন দেরি নেই। সংলাপ মুখস্থ করার, রিহার্সেলের তত সুযোগ পাওয়া যাবে না। গীতিনাট্য হলে বেশ ভালো হয়। সংলাপ মুখস্থ করার চেয়ে গান শেখা অনেক সহজ। তাছাড়া কিছু কিছু গান তো আড়াল থেকেও গেয়ে দেওয়া যায়। কে রচনা করবে গীতিনাটক? সময় সংক্ষেপের জন্য সবাই মিলে লিখলেই তো হলো। একবার যেমন বাল্মীকি প্রতিভা তৈরি হয়েছিল অনেকের গান নিয়ে, যে যে গান লিখতে পারে সে লিখে ফেলবে। একসঙ্গে বসে তারপর সুর দেওয়া হবে, আর গানগুলি জুড়ে দেবার জন্য একটা ক্ষীণ কাহিনী সূত্র থাকলেই হলো। স্বর্ণকুমারী স্বয়ং গান রচনা করেন, তার সঙ্গে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। পিয়ানোয় বসে নতুন নতুন সুর তৈরি করায় তার জুড়ি নেই। রবিকে বললেই সেই সুরে কথা বসিয়ে দিতে পারে। তাছাড়াও ডেকে আনা হলো কবি অক্ষয় চৌধুরীকে। বৈঠকখানা ঘরে প্রতিদিন বসতে লাগলো গান রচনার আসর। গৃহকর্ত্রী এখানেই ব্যস্ত থাকেন। বিয়ের যাবতীয় ব্যবস্থাপনা করেছেন তার স্বামী। গান রচনায় বড় আমোদ। কখনো কখনো এক একটি পংক্তি অতি ব্যক্তিগত হয়ে যায়, তখন হাসির ছরলা ওঠে। নতুন নতুন সুরের একটা মায়া আছে, ক্লান্তি আসে না। আসর ভাঙতে ভাঙতে অনেক রাত হয়ে যায়। এর মধ্যে অবশ্য পানাহারের বন্দোবস্ত থাকে ঠিকই। বয়স্কদের আড্ডায় ছোটরা কখনো ধারে কাছে ঘেঁষতে পারবে না। স্বর্ণকুমারীর এরকম কঠোর নির্দেশ আছে, কিন্তু এখন সেই নির্দেশ শিথিল করা হয়েছে। হিরণময়ীর বন্ধু ও ঠাকুরবাড়ির অন্য মেয়েরাই তো অভিনয় করবে। বয়স্করা থাকবেন অন্তরালে। এক একটা গান তৈরি হলে শিখিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের। অন্য কোনো নামের বদলে এই নাটিকার নাম রাখা হয়েছে বিবাহোৎসব। রবিকে সব দিন এখানে পাওয়া যায় না। ছবি ও গান বইটি ছাপা নিয়ে রবি বেশ ব্যস্ত। নির্ভুল করার জন্য সে প্রেসে গিয়ে প্রুফ দেখে। কবিতার একটি শব্দও ভুল ছাপা হলে কবির শরীরে যেন ছুরির আঘাত লাগে। সামান্য একটা আকার বা ইকার বাদ গেলেও যে ছন্দপতন হয় তা তো পাঠকদের ডেকে ডেকে বোঝানো যায় না। ছবি ও গান ছাপা শেষ হয়ে গেল। এখন উৎসর্গপত্র বাকি। কাকে উৎসর্গ করবে রবি ঠিক ভেবে পাচ্ছে না। প্রভাত সঙ্গীত দিয়েছে বিবিকে। এই বইখানি কি নিজের স্ত্রীকে দেওয়া উচিত? সে এই কবিতাগুলির মর্ম কি বুঝবে? তাছাড়া এত তাড়াতাড়ি নিজের স্ত্রীকে কাব্য উৎসর্গ করলে
সবাই যদি তা নিয়ে বিদ্রূপ করে? আসলে রবির সবকটি বই শুধু একজনকে দিতে ইচ্ছে করে। সেই তো তার প্রতিটি কবিতা প্রথম পড়ে, প্রশংসায় উচ্ছ্বসিত হয়, আবার অপছন্দের কথা জানাতেও দ্বিধা করে না। মান অভিমান রঙ্গ কৌতুকে সে তো এতদিন মাতিয়ে রেখেছে। এই কাব্যটির প্রায় প্রতিটি কবিতা রচনার সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত স্মৃতি, কিন্তু একাধিক বই তাকে উৎসর্গ করলেও যদি অন্য কেউ কিছু মনে করে, ভগ্ন হৃদয়ের শ্রীমতী হে যে কে তা অনেকেই বুঝে ফেলেছে। কিন্তু এই বইখানি আর কারুকেই দেওয়া যায় না। রবি প্রথমে লিখল, গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তে মালা গাঁথিলাম। একটু ভেবে সে আবার যোগ করল, যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত, তাহারই চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম। এই গানটি বাঁধবার পর প্রথম কপিটি তার হাতেই তুলে দিতে হবে। ব্রাহ্ম সমাজ প্রেস থেকেই রবি সোজা চলে এলো জোড়াসাঁকোয়। ফেব্রুয়ারি মাস, শীত শেষ হয়ে গেছে, কিন্তু বসন্ত টের পাওয়া যায় না। এর মধ্যেই গরম পড়তে শুরু করেছে। বিকেলবেলায় আকাশে দেখা যায় ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে বিদেশি হাঁসের দল। কাদম্বরীর ঘরের দরজা খোলা। তিনি একটা জানলার পাশে বসে আছেন বাইরে তাকিয়ে। ঘর একটু একটু অন্ধকার, কিন্তু বাইরে এখনো শেষ সূর্যের আলো আছে। এই জানলা দিয়ে বাগানের অনেকখানি দেখা যায়। একেবারে কাছেই একটা বড় বকুল গাছ। সেখানে কিচিরমিচির করছে অসংখ্য পাখি। বাগানের অন্য গাছের তুলনায় এই গাছটাকে পাখিরা বেশি পছন্দ করে। রবি ডাকল, নতুন বৌঠান। কাদম্বরী ফিরে তাকালেন, কিন্তু ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন না। ছুটে রবির হাতও ধরলেন না, তার নামে কোনো অনুযোগও করলেন না, কিছুই না। শুধু একবার তাকালেন মাত্র। রবিকে কয়েক পা এগিয়ে এসে জিজ্ঞেস করল, তোমার শরীর ভালো আছে? কাদম্বরী মাথা হেলিয়ে বললেন, হ্যাঁ। রবি আবার জিজ্ঞেস করল, ঘরে বাতি জ্বালোনি? কাদম্বরী উত্তর না দিয়ে এমনভাবে চেয়ে রইলেন যাতে মনে হলো বাতি জ্বালা না জ্বালায় কিছু যায় আসে না। রবি বলল, নতুন বৌঠান, এই আমার ছবি ও গান। কাদম্বরী হাত বাড়িয়ে সেটা নিলেন, অলসভাবে ওল্টালেন কয়েকটি পৃষ্ঠা। উৎসর্গের লেখাটি পড়ে শুধু বললেন, গত বৎসর। তারপর রেখে দিলেন বইটি একপাশে। এর আগে রবির অন্য যে কোনো বই পেলে তিনি উৎফুল্ল হয়ে প্রথমেই গন্ধ শুঁকতেন, প্রতিটি পৃষ্ঠা দেখতেন, কেন কোন কবিতাটি আগে দেওয়া হয়েছে, কোনটি শেষে, তা নিয়ে প্রশ্ন করতেন। এখন যেন তার কোনো উৎসাহই নেই। কেন যে এই অনাসক্তি, তার কারণটা রবি জানে। সেই জন্য প্রশ্ন করতে সাহস করল না। জ্ঞানদানন্দিনী যে এর কাছ থেকে
জোর করে রবিকে সরিয়ে নিচ্ছেন, এর স্বামীকে নিজের দিকে টেনেও নিরস্ত হননি। রবিকেও তার চাই। কাদম্বরীকে নিঃসঙ্গতার শাস্তি দিয়েই তার আনন্দ। নতুন বউঠানেরও দোষ আছে। তিনি শুধু শুধু বাড়িতে বসে থাকেন কেন? স্বামীর সঙ্গে বেরুতে পারেন না? নতুন বউঠান দিনের পর দিন এই ঘরে একা একা বসে থাকবেন। প্রতিদিন এরকম বিকেলবেলা সন্ধেবেলা রবি তাকে সঙ্গ দিতে পারে এখন? তার ইচ্ছে থাকলেও পারবে না। সারা বাড়িতে ফিসফাস শুরু হয়ে যাবে। তাছাড়া রবিরও তো এখন বাইরে অনেক কাজ। আগের মতন কাদম্বরীর অভিমান ভাঙাবার মতন অনন্ত অবসর যে তার নেই। চন্দননগরের মোরান সাহেবের বাগানবাড়ির দিনগুলি এখন নিতান্তই এক সুখ স্বপ্ন। রবি বলল, নতুন বউঠান, এখন স্বর্ণদিদির বাড়িতে রোজ কত মজা হয়, কত গান হয়, তুমি সেখানে আসো না কেন? কাদম্বরী ক্লিষ্ট স্বরে বললেন, ওখানে আমার যেতে নাই, আমি যে অপয়া। রবি তীব্র প্রতিবাদ করে বলল, যা, এ কি বলছো তুমি? ছি 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 ছি, তুমি হলে অপয়া, এমন কথাও কি বলতে হয়? কাদম্বরী বললেন, ঠাকুরঝির মেয়ে উর্মিলা আমার কাছে আসতো, আমার হাতে খেত, আমার এখানেই শুয়ে থাকতো। আমি তাকে মেরে ফেলেছি যে। সবাই বলে আমি আটকুড়ি, তাই হিংসে আমি স্বর্ণদিদির মেয়েটাকেও খেয়ে ফেলেছি। রবি বলল, ইস, ছি ছি, এমন কথা কখনো আর উচ্চারণ করবে না। ওটা তো একটা দুর্ঘটনা। তোমার নামে অমন কথা কেউ কখনো বলে না। কাদম্বরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলে না বুঝি? কি জানি, আমি যে সর্বক্ষণ শুনতে পাই। আমার আড়ালে এ বাড়ির সবাই গুজগুজ করে বলছে, অপয়া অপয়া, ওই বউটা অপয়া। রবি কাতরভাবে বলল, ভুল, ওটা তোমার মনের ভুল। তুমি সর্বক্ষণ ঘরে বসে থাকো, বাইরে বেরো, সবার সঙ্গে মিশে দেখো কতজন তোমাকে ভালোবাসে। স্বর্ণদিদির বাড়িতে গান বাজনার মধ্যে গিয়ে পড়লে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। কাদম্বরী বললেন, যদি ওরা আমাকে। আমার যেতে ইচ্ছে করে না রবি, আমার মন চায় না, তুমি যাও। তিনি আবার জানলার বাইরে চোখ ফেরালেন। এখন বাইরেও প্রায় অন্ধকার। রবি কাছে এসে কাদম্বরীর কাঁধে হাত রেখে ব্যাকুল হয়ে বললেন, নতুন বউঠান, চলো, আমার সঙ্গে চলো। তোমাকে দেখলে সবাই কত খুশি হবে। রবিকে হাত দিয়ে দূরে ঠেলে সরিয়ে দিয়ে কাদম্বরী ঠান্ডা গলায় বললেন, তুমি যাও রবি, তোমার দেরি হয়ে যাচ্ছে। রবির পক্ষে সত্যি আর থাকার কোনো উপায় নেই। এখানে আর কাকুতি মিনতি করেও লাভ হবে না বোঝা যাচ্ছে। ওখানে দেরি হলে সে কি কৈফিয়ত দেবে? কাশিয়া বাগানের বাড়িতে সেই সন্ধ্যায় সবাই বিশেষ করে রবির জন্য অপেক্ষা করছে। নাটকের এক জায়গায় একটা মোচড়ের জন্য। নায়িকাকে দেখে নায়কের মোহিত হয়ে যাওয়া বোঝাবার জন্য একটা গান দরকার। কোনো গানই কারুর পছন্দ হচ্ছে না। স্বর্ণকুমারী বা অক্ষয় চৌধুরী 2-4 লাইন বলেছেন, তবে
তা বাতিল করে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। জ্যোতিরিন্দ্রনাথ বসেছেন পিয়ানোতে, মেঝেতে কার্পেট পাতা, তাতে বসেছে হিরণময়ীর সমবয়সী ৮-১০টি মেয়ে। স্বর্ণকুমারী ও অক্ষয়চন্দ্র বসেছেন দুটি সোফায়। সবার সামনে সামনে খাবারের প্লেট। রবি ঢুকতেই সবাই হৈ হৈ করে উঠল। জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কোথায় ছিলি রবি? আমরা চাতক পাখির মতন তোর জন্য বসে আছি। জুতো মোজা খুলে রবি কার্পেটে এসে বসল। ছোটরা তাকে পছন্দ করে, তার গান খুব ভালোবাসে, কারণ রবির গান সহজ, সবাই বুঝতে পারে। অন্যদের গানের কথা বড় খটোমটো। স্বর্ণকুমারী অক্ষয়চন্দ্রকে আদেশ করলেন, ওকে সিচুয়েশনটা বুঝিয়ে দিন। জোড়াসাঁকো থেকে উল্টোডাঙা পর্যন্ত আসতে আসতে রবির চোখের সামনে শুধু একটাই ছবি ভেসে আছে, মন ভরে গেছে বিষাদে। তার পক্ষে অন্য ভাব আনা এখন সম্ভব নয়। জ্যোতিরিন্দ্রনাথ পিয়ানো ছেড়ে এসরাজ নিয়ে বসলেন। এই মিশ্র খামবাজির সুরটা কেমন দেখতো? রবি আচ্ছন্নের মতন বলল, ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা। তারপর এসরাজের সুরের সঙ্গে সঙ্গে গেয়ে যেতে লাগলো। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি। রবির চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। এমন আর কখনো হয়নি। নতুন বৌঠান একা বসে আছেন, সে তার পাশে বসে সঙ্গ দিতে পারল না। কিছুদিন আগেও এটাই তো ছিল তার শ্রেষ্ঠ আনন্দ। অন্য সব কাজই তার কাছে তুচ্ছ। অন্য কে কী ভাববে এমন কথা তো তার আগে কখনো মনে আসেনি। আজ নতুন বৌঠান তাকে দূরে ঠেলে দিলেন। সেও তো চঞ্চল হয়ে চলে এলো। এখানে সবাই কত আনন্দ করছে, কেউ তো একবারও জিজ্ঞাসা করে না কাদম্বরী আসে না কেন। জ্যোতিদাদা জাহাজ নিয়ে সারাদিন ব্যস্ত, সেখান থেকে সরাসরি চলে আসেন এ বাড়িতে। গাড়ি পাঠিয়েও তো নতুন বৌঠানকে আনানো যেত। কারুর মনে পড়ে না সে কথা। তিনি অন্ধকার ঘরে চুপ করে একা বসে আছেন, ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।